আসসালামু আলাইকুম। আজকে মেডিপি পরিবারের পক্ষ থেকে যে টপিকের উপর আলোচনা করা হবে তা হলো হিস্টোলজির এপিথেলিয়াল টিস্যু টপিকটি। এপিথেলিয়াল টিস্যু টপিকটি অনেক ইনফরমেটিভ এবং ভাস্ট, তাই এই বিষয়টি সম্পর্কে আমাদের কনসেপ্ট যেমন ক্লিয়ার রাখা দরকার, তার পাশাপাশি কিছু টেকনিক এবং স্মার্ট প্রসেস সম্পর্কেও আইডিয়া রাখতে হবে, যাতে আমরা সহজেই ইনফরমেশনগুলো মনে রাখতে পারি এবং ঠিকমতো ইউটিলাইজ করতে পারি। তাহলে আমরা দেরি না করে আলোচনাটা শুরু করি। এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে জানার পূর্বে আমাদের আগে জানা প্রয়োজন টিস্যু কি জিনিস, অর্থাৎ হোয়াট ইজ টিস্যু। মূলত আমরা যদি একটা বেসিক চিন্তা করি যে টিস্যু কি জিনিস, তাহলে বুঝতে হবে যে কিছু সেল বা কোষ যাদের উৎস একই এবং যাদের স্ট্রাকচার সেম, তারা কিছু প্রসিডিওর ফলো করে একটা স্পেসিফিক জায়গায় এসে একত্রিত হবে এবং তারা একত্রিত হয়ে একই ধরনের কাজ করবে। অর্থাৎ আমরা যদি ডেফিনেশনে যাই, যে টিস্যু ইজ অ্যান অ্যাসেম্বল অফ সিমিলার সেলস অ্যান্ড দেয়ার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ফ্রম দ্য সেম অরিজিন দ্যাট টুগেদার ক্যারি আউট আ স্পেসিফিক ফাংশন. Organs are then formed by the functional grouping together of multiple tissues. অর্থাৎ আমরা শুরুতে যে কথা বলেছিলাম যে টিস্যু হচ্ছে সিমিলার সেল যেগুলোর স্ট্রাকচারও সেম, অরিজিন সেম, তার হচ্ছে গিয়ে একসাথে হয়ে সিমিলার একটা ফাংশন, স্পেসিফিক একটা ফাংশন পরিচালনা করে এবং একাধিক টিস্যু একত্রিত হয়ে কিন্তু আমাদের অর্গানগুলো গঠিত হয়। আর এই টিস্যুর কার্যকারিতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের বডি ফাংশন সঠিকভাবে পরিচালিত হচ্ছে। এখন হিউম্যান বডিতে হচ্ছে আমরা 4 প্রকারের টিস্যু দেখতে পাই। আমরা জানি হিউম্যান বডি অনেক বেশি কমপ্লেক্স, অনেক ভেরিয়েবল টাইপের অর্গানস দেখা যায়, বাট মূলত 4 রকমের বেসিক টিস্যু টাইপই হচ্ছে বডিতে দেখা যায়। সেই টিস্যু টাইপ 4টা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, সেকেন্ড হচ্ছে কানেকটিভ টিস্যু, থার্ড হচ্ছে মাসকুলার টিস্যু এবং ফোর্থ হচ্ছে গিয়ে নার্ভাস টিস্যু। প্রতিটা টিস্যুর কাজ তাদের ডেফিনেশন অনুযায়ী, যেমন প্রতিটা টিস্যুর হচ্ছে স্পেসিফিক কাজ আছে, প্রত্যেকটা টিস্যু নিজেদের নিজেদের ফাংশন বজায় রেখে হিউম্যান বডি পরিচালনা করছে। যেমন এপিথেলিয়াল টিস্যু হচ্ছে লাইনিং হিসেবে গ্ল্যান্ডিউলার সিক্রেশনে ভূমিকা রাখে, কানেকটিভ টিস্যু হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যুর মধ্যে সামঞ্জস্যতা বা কানেকশন বজিয়ে রাখে। মাসকুলার টিস্যু হচ্ছে আমাদের মুভমেন্টে সাহায্য করে, নার্ভাস টিস্যু হচ্ছে নার্ভ ইম্পালস ট্রান্সমিটে ভূমিকা রাখে। তো এপিথেলিয়া সম্পর্কে আমরা যদি এখন আলোচনা শুরু করি, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি এপিথেলিয়াল টিস্যুটা কি জিনিস। তাহলে epithelial tissues are composed of closely aggregated polyhedral cells adhering strongly to one another and to a thin layers of extracellular matrix, forming cellular sheets that line the cavities of organs and cover the body surface. অর্থাৎ আমরা বলতে পারি যে এই টিস্যুতে সেলগুলো হচ্ছে টাইটলি অ্যাটাচড এবং এদের মধ্যে যে ইন্টারসেলুলার সাবস্টেন্সগুলো আছে সেগুলো হচ্ছে খুবই কম হয়। আর যেহেতু সেলগুলো হচ্ছে টাইটলি অ্যাটাচড, তাই বলা যায় যে তাদের মধ্যে ইন্টারসেলুলার স্পেসটাও কম হয়। আর এখানে যে একটা ওয়ার্ড আছে, অর্থাৎ টাইটলি অ্যাটাচড বলতে ক্লোজলি অ্যাগ্রিগেটেড পলিহেড্রাল সেলস। তো এখানে যে কথাটা আছে পলিহেড্রাল বলতে মূলত যে একটা ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল একটা শেপ বোঝানো হয়, যার হচ্ছে সাইডগুলো বা বাহুগুলো হচ্ছে গিয়ে পলিগন। এই এপিথেলিয়াল টিস্যু কিন্তু এক্সটার্নাল এবং ইন্টারনাল সারফেসে, আমাদের বডির যে সারফেসগুলো আছে সেগুলো কিন্তু লাইনিং এপিথেলিয়াম আমরা জানি যে সেই হিসেবে কাজ করে এবং কোনো একটা অর্গান থেকে যদি কোনো সাবস্টেন্স যদি বের হয় বা প্রবেশ করে, তাহলে অবশ্যই কিন্তু তাকে এই এপিথেলিয়াল টিস্যুটা ক্রস করতেই হবে। এই টাইপের টিস্যুটা হচ্ছে ক্রস করে তার হচ্ছে এন্ট্রি করতে হবে বা লিভ নিতে হবে। প্রিন্সিপাল ফাংশনস অফ এপিথেলিয়াল টিস্যু। তো এপিথেলিয়াল টিস্যুর যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, প্রথমে দেখবো হচ্ছে কভারিং, লাইনিং এবং প্রোটেক্টিং সারফেস, যেমন হচ্ছে এপিডার্মিস। তাহলে আমরা হচ্ছে যদি আমাদের স্কিনের কথাই চিন্তা করি, তাহলে হচ্ছে এটা আমাদের বডিকে কভার করে রাখছে
এবং আমাদের বিভিন্ন প্যাথোজেন থেকে, ডাস্ট থেকে হচ্ছে গিয়ে সারফেসটা হচ্ছে প্রোটেক্ট করতেছে। তারপর হচ্ছে অ্যাবজর্পশন, এক্সাম্পল যদি ইন্টেস্টিনাল লাইনিং। আচ্ছা, অ্যাবজর্পশনের কথাটা যদি আমরা একটু চিন্তা করি, যেমন হচ্ছে যদি এটা আমাদের স্টোমাক হয়, এখানে খাদ্যের যে সরল রূপগুলো আসে সেগুলো হচ্ছে গিয়ে অ্যাবজর্ব করতে এখানকার যে এপিথেলিয়াল লাইনিংটা আছে সেটা হচ্ছে গিয়ে ভূমিকা রাখে। এই বডি টিউবের যে লাইনিং এ যে এপিথেলিয়াল টিস্যুটা আছে সেটা হচ্ছে অ্যাবজর্পশনে ভূমিকা রাখে। সিক্রেশনে যেমন হচ্ছে আমরা জানি এপিথেলিয়াল টিস্যু আমরা গ্ল্যান্ডে পেয়ে থাকি, এবং গ্ল্যান্ডের সিক্রেশনে হচ্ছে গিয়ে এটা একটা ফাংশন আর কি এপিথেলিয়াল টিস্যুর। Specialized sensory cells such as those of taste buds or the olfactory epithelium. আমরা জানি যে আমাদের টেস্ট বাডগুলো হচ্ছে স্বাদ নিতে ভূমিকা রাখে এবং অলফ্যাক্টরি হচ্ছে আমাদের ঘ্রাণ নিতে ভূমিকা রাখে। তাহলে আমরা বলতে পারি যে এখানেও এপিথেলিয়াল টিস্যু তার একটা ফাংশন পরিচালনা করছে, সেটা হচ্ছে গিয়ে তার সেন্সরি ফাংশন যেটা। তো এখানে আমরা বলতে পারি যে স্পেশালাইজড সেন্সরি সেলসে আমরা এপিথেলিয়াল টিস্যুর উপস্থিতি লক্ষ্য করতে পারি। তো আমরা এখন হচ্ছে টাইপস অফ এপিথেলিয়াটা দেখব। প্রথম এই টাইপটা, এটা হচ্ছে একটা মানে সাধারণ বেসিক একটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে যে দুই টাইপের মূলত। তো প্রথম টাইপটা হচ্ছে গিয়ে মেমব্রেনাস অথবা লাইনিং অথবা সারফেস অথবা কভারিং এপিথেলিয়াম, আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। তো মেমব্রেনাস, লাইনিং বা সারফেস কভারিং এপিথেলিয়াম যেটা, সেটা মূলত আমরা যদি কোনো একটা মেমব্রেনের কথা চিন্তা করি এবং এখানে যদি একাধিক সেল সজ্জিত আছে চিন্তা করি, সেলগুলো হচ্ছে টাইটলি অ্যাটাচড, খুব কাছাকাছি অবস্থান করে, একটা মেমব্রেনের উপর সজ্জিত আছে। টিস্যুর যেহেতু এটা একটা টিস্যু, স্ট্রাকচার সেম, ফাংশন সেম, এবং তাদের অরিজিন অবশ্যই সেলগুলোর অরিজিন সেম হবে। তো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে মূলত মেমব্রেনাস বা লাইনিং এপিথেলিয়ামের ধরনটা। আর যদি এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের কথা দেখি তাহলে দেখবো যে টিস্যুটা হচ্ছে গিয়ে ফোল্ডেড থাকে, সেলগুলোও হচ্ছে গিয়ে এরকম ফোল্ডেড অবস্থায় অবস্থান করে এবং এখান থেকে হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালের সিক্রেশন হয়। এটা হচ্ছে কি গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। তো আমাদের আলোচনা মূলত আজকে এই এপিথেলিয়ার মেমব্রেনাস বা লাইনিং এপিথেলিয়াম নিয়ে, এবং গ্ল্যান্ডিউলার এপিথেলিয়ামটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো লাইনিং এপিথেলিয়াম যেটা, তো সেটা সম্পর্কে যদি একটা গ্রস ধারণা নেই তাহলে সেটাকেও হচ্ছে গিয়ে, এটা মূলত হচ্ছে লেয়ার ওয়াইজ যে ভাগটা সেটা দেখানো হয়েছে। ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম যেটা হচ্ছে গিয়ে সেলগুলো যদি এক লেয়ারে অবস্থান করে, যেমন এটা যদি হচ্ছে কোনো একটা বেস হয় এবং সেলগুলো যদি হচ্ছে একটি লেয়ারে অবস্থান করে তাহলে সেটা হচ্ছে গিয়ে ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম। আর মাল্টিলেয়ার্ড এপিথেলিয়াম হচ্ছে যে সেলগুলো যদি একাধিক স্তরে অবস্থান করে, যেমন এই একটা স্তর সেলের এবং তার উপর আরেকটা স্তর, এভাবে যদি সজ্জিত থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে মাল্টিলেয়ার এপিথেলিয়াম। তো ইউনিলেয়ার্ড এপিথেলিয়ামের মধ্যে সিম্পল এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার এবং সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম আছে। মাল্টিলেয়ার্ডের মধ্যে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের মধ্যে আছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, নন কেরাটিনাইজড, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল, স্ট্র্যাটিফাইড কলামনার এবং ট্রানজিশনাল এপিথেলিয়াম। তো আমরা হচ্ছে গিয়ে কেন এটা সিম্পল, কেন এখানে সিম্পল বলা হয়েছে, স্কোয়ামাস টিস্যু এপিথেলিয়ামটা কেমন, কিউবয়েডাল এপিথেলিয়ামটা কেমন, কলামনার কেমন, সিউডো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, কেরাটিনাইজড, নন কেরাটিনাইজড, সবগুলো হচ্ছে এখন ব্রিফলি ডিসকাস করব। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে একটা ধারণা নিয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম সম্পর্কে। তো এই এপিথেলিয়ামে দেখা যায় যে যে সকল সেলগুলো আছে সেলগুলোর যে ব্রেড, যে হোয়াইট, সেটা হচ্ছে তার হাইট থেকে অনেক বেশি। অর্থাৎ আমি যদি দেখি এখানে একটা কালার নিয়ে, যে এটা হচ্ছে গিয়ে হাইটটা একটা সেলের, আর এটা হচ্ছে তার প্রস্থ। তো দেখা যাচ্ছে যে উচ্চতার চেয়ে প্রস্থটা অনেক বেশি এবং সেলগুলো অ্যাকচুয়ালি ফ্ল্যাট। নিউক্লিয়াসটাও কি এখানে
সেন্ট্রালি প্লেসড এবং তার পাশাপাশি নিউক্লিয়াসগুলো হচ্ছে বেশ ভিজিবল এবং হচ্ছে বেশ বড় সার্কুলার। তাহলে এই ধরনের যখন আমরা এপিথেলিয়াম দেখব তো সেটা হচ্ছে গিয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম। তো এটা কিন্তু এই যে এই ভাগটা সেটা কিন্তু মূলত স্কোয়ামাস বলা হচ্ছে সেলের শেপের উপর বেস করে। তো এখানে যে শেপটা দেখলাম সেটা হচ্ছে যে ফ্ল্যাট, সেলগুলো হচ্ছে ফ্ল্যাট এবং তাদের হাইটের চেয়ে ওয়াইড হচ্ছে বেশি এবং নিউক্লিয়াসটা হচ্ছে গিয়ে সেন্ট্রালি প্লেসড, ভিজিবল এবং হচ্ছে সার্কুলার। তো এটা হচ্ছে গিয়ে মূলত এই যে সেলগুলো এখানে, এটা হচ্ছে গিয়ে উপর থেকে যে ভিউটা নেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখছি যে নিউক্লিয়াসগুলো বেশ ভিজিবল এবং এখানকার সেলগুলো, এটাকে হচ্ছে গিয়ে কাট করলে আমরা হচ্ছে এরকম একটা ভিউ পাচ্ছি আর দেখতে পাচ্ছি যে কেমন অবস্থাটা আছে। তাহলে সেলের শেপের উপর ডিপেন্ড করে আমরা প্রথম যেই ক্লাসিফিকেশনটা পেলাম সেটা হচ্ছে গিয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম। তো সেকেন্ডটা দেখবো যে কিউবয়েডাল এপিথেলিয়াম। এটাও হচ্ছে গিয়ে সেলের শেপের উপর বেস করে যে টিস্যুর ক্লাসিফিকেশনে মেমব্রেনাসের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, সেখানে হচ্ছে যে এটা হচ্ছে কিউবয়েডাল। কেন বলা হচ্ছে? কারণ এই টিস্যুর যে সেলগুলো আছে তাদের হাইট এবং ওয়াইড রাফলি ইকুয়াল বলতে যে অ্যাকুরেটলি একদম সমান হবে, রোবোটিক্যালি মেকানিক্যালি যে সমান হবে সেরকম না, যেহেতু এটা বায়োলজি। তো সে কারণে হচ্ছে দেখা যায় যে অলমোস্ট ইকুয়াল থাকে হাইট এবং ওয়েট, ব্রেথ সবকিছু। এবং যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে খুব ফার্মলি সেন্ট্রালি প্লেসড থাকে এবং নিউক্লিয়াসগুলো বেশ ভিজিবল। তো এখানে সেজন্য হচ্ছে এটার নাম দেওয়া হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে কিউবিক শেপের সেলগুলো এখানে অবস্থান করছে। এই যে সেলগুলো এবং এটা হচ্ছে নিউক্লিয়াসগুলো ভিজিবল অবস্থায় আছে। এটা হচ্ছে গিয়ে রাফলি একটা ধারণা নেওয়া হচ্ছে। তো এখানে যে পরে আমরা দেখলাম স্কোয়ামাসটা দেখলাম, কিউবয়েডাল দেখলাম, এটা কিন্তু মেমব্রেনাসের অন্তর্গত। এই ভাগটা করা হয়েছে মূলত শেপের উপর ডিপেন্ড করে। যেমন স্কোয়ামাস দেখলাম হচ্ছে গিয়ে ফ্ল্যাট, ওর হাইটের চেয়ে হচ্ছে ওয়াইডটা বেশি, আবার কিউবয়েডালে হাইট এবং ওয়াইড হচ্ছে ইকুয়াল। এখন আমরা দেখবো হচ্ছে কলামনার এপিথেলিয়াম। কলামনারে আবার সেলগুলো হচ্ছে অনেক লম্বা লম্বা, এই যে সেলগুলো হচ্ছে কি অনেক লম্বা লম্বা এবং দেখা যাচ্ছে যে সেলগুলো হচ্ছে টল, ওয়াইড কিন্তু ওই তুলনায় খুবই মানে কম। আর হচ্ছে নিউক্লিয়াসগুলো দেখা যাচ্ছে যে আইদার সেন্ট্রালি প্লেসড, যেমন এটা হচ্ছে সেন্ট্রালি প্লেসড, আরেকটা হচ্ছে গিয়ে বেজের কাছাকাছি বেজেলি প্লেসড। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গিয়ে শেপের উপর বেস করে যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে 3 নাম্বারটা কলামনার। তাহলে আমরা শেপের উপর বেস করে হচ্ছে গিয়ে 3 ধরনের দেখলাম। প্রথম ধরনটা দেখলাম হচ্ছে গিয়ে স্কোয়ামাস যেটা হচ্ছে গিয়ে ওয়াইড বেশি এবং হচ্ছে হাইট কম, এটা স্কোয়ামাস। আরেকটা দেখলাম হচ্ছে কিউবয়েডাল যেটা হচ্ছে গিয়ে হাইট এবং ওয়াইড রাফলি ইকুয়াল, এবং থার্ডটা দেখলাম হচ্ছে এখানে কলামনার হচ্ছে অনেক টল এবং তার ওয়াইড হচ্ছে হাইটের চেয়ে খুবই কম, আর নিউক্লিয়াসগুলো হচ্ছে বেশ ভিজিবল, এলংগেটেড মানে একটু লম্বা লম্বা, এবং সেগুলো হচ্ছে বেজালি প্লেসড, এই যে বেজের কাছাকাছি, অথবা হচ্ছে গিয়ে তারা সেন্ট্রালি প্লেসড। যে এটা হচ্ছে হিউম্যান বডিতে সেলগুলো আমরা দেখি যে টিস্যুর সেলটা, কলামনার এপিথেলিয়ামের সেলগুলো হচ্ছে লম্বা লম্বা দেখে তার শেপ অনুযায়ী নাম রাখা হয়েছে গিয়ে কলামনার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই যে এখানে সিম্পল বা ইউনিলেয়ার্ড কেন বলা হচ্ছে। তো শুরুতে আমরা যখন বললাম যে ওয়াই দিস ইজ সিম্পল, আমরা বলছি না যে সিম্পলের সংজ্ঞা দেওয়ার সময় যে এখানে যখন একটা সেলগুলো হচ্ছে গিয়ে এক স্তরে সাজানো থাকবে তখন সেটা হচ্ছে গিয়ে সিম্পল, মানে প্রত্যেকটা সেল তারা হচ্ছে গিয়ে বেজের সাথে অ্যাটাচড থাকবে। তাহলে হোয়াট ইজ বেসমেন্ট, অথবা এই যে বেসটা, সেই বেসটা অ্যাকচুয়ালি কি। তাহলে আমরা যদি এখন হচ্ছে বেস সম্পর্কে জানতে চাই তাহলে বুঝতে হবে যে এখানে এই এপিথেলিয়াম লেয়ারগুলো বেসমেন্ট মেমব্রেনের উপরে সজ্জিত থাকে। তাহলে এই বেসমেন্ট মেমব্রেনটা কি, সেটা হচ্ছে মূলত লাইট মাইক্রোস্কোপে অনেক বেশি ভিজিবল হয় এবং সেখানে দেখা যায় যে বেজাল ল্যামিনা ও রেটিকুলার ল্যামিনা সম্পর্ক দিয়ে হচ্ছে এই বেসমেন্ট মেমব্রেনটা তৈরি, এবং এটা এপিথেলিয়াম
শেপটাকে তো হচ্ছে অ্যাটাচড রাখেই নিজের সাথে, তার পাশাপাশি এখানে যে কানেকটিভ টিস্যুগুলো হচ্ছে আছে সেগুলোর সাথে হচ্ছে গিয়ে সম্পর্ক রাখতেছে। তো এখন এখানে জিনিসটা হচ্ছে কি, এখানে কেন কানেকটিভ টিস্যুর সাথেও নিজেকে অ্যাটাচ রাখতেছে, কারণ এপিথেলিয়ামের মধ্যে কিন্তু ব্লাড সাপ্লাই নাই, ওদের নার্ভ সাপ্লাই আছে ঠিক আছে, কিন্তু ব্লাড সাপ্লাইটা নাই। তাহলে ব্লাড সাপ্লাই যেহেতু নাই, তাহলে তারা নিউট্রিশনটা কিভাবে পাবে? নিউট্রিশনটা পাই হচ্ছে গিয়ে এই যে কানেকটিভ টিস্যু থ্রু, আন্ডারলাইং কানেকটিভ টিস্যু থ্রু, এখানে হচ্ছে ডিফিউশন প্রসেসে নিউট্রিয়েন্টগুলো এপিথেলিয়ামের মধ্যে, সেলগুলোর মধ্যে হচ্ছে গিয়ে এন্টার করে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে এই সিম্পল বলতে কি বুঝালাম, সেগুলো হচ্ছে প্রত্যেকটা সেল হচ্ছে বেসমেন্ট মেমব্রেনকে অ্যাটাচড করে থাকবে। যেমন এখানে যতগুলো সেল আছে সবগুলো কিন্তু এক স্তরে সজ্জিত এবং প্রতিটা সেল কিন্তু এই যে এই ব্রাউন যে বেসটা আছে সেটার সাথে অ্যাটাচড, যে এখানে প্রত্যেকটা সেল, এই কারণে হচ্ছে এটাকে সিম্পলের মধ্যে বলা হচ্ছে। আর যেহেতু এই শেপটা হচ্ছে স্কোয়ামাস শেপ, পড়ে আসছে যে শেপের বেসিসে হচ্ছে তিন প্রকার, স্কোয়ামাস, কলামনার এবং কিউবয়েডাল, এবং এখানে যেহেতু একটা স্তরের সেলগুলো হচ্ছে সজ্জিত এবং বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচড, এই কারণে এটাকে হচ্ছে সিম্পল বা ইউনিলেয়ার বলা হচ্ছে। তেমনি ভাবে এই যে এই কলামনার শেপ, এগুলো হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে একটা বেজের সাথে অ্যাটাচড আছে প্রতিটা সেল, এবং এই যে নিচে হচ্ছে গিয়ে কানেকটিভ টিস্যু দেখা যাচ্ছে, এই নিচে কানেকটিভ টিস্যু দেখা যাচ্ছে। তো এখানে যেহেতু সেলগুলো এই একটা লেয়ারে সজ্জিত আছে, সে কারণে আমরা বলতেছি এটা হচ্ছে সিম্পল কলামনার। যেহেতু শেপ কলামনার, শেপের বেসিসে এপিথেলিয়াম তিন প্রকার পড়া হয়েছে, স্কোয়ামাস, কলামনার এবং কিউবয়েডাল। আর তার যেহেতু এক লেয়ারে সজ্জিত, তাহলে আমরা বলছি এটাকে হচ্ছে সিম্পল কলামনার। তার পাশাপাশি এখানে কিউবয়েডাল শেপে আমরা দেখছি যে সবগুলো হচ্ছে গিয়ে এক লেয়ারে সজ্জিত আছে, যেহেতু এটা ফোল্ডেড অবস্থায় আছে, যদিও তাও হচ্ছে বোঝানোর জন্য মানে এই ছবিটা দেখানো হচ্ছে যে কিউবয়েডাল আছে শেপগুলো এবং একটা লেয়ারেই হচ্ছে সজ্জিত, এই কারণে হচ্ছে গিয়ে একে সিম্পল কিউবয়েডাল বলা হচ্ছে। এবং স্ট্র্যাটিফাইড, এখন আমরা স্ট্র্যাটিফাইড নিয়ে কথা বলবো। স্ট্র্যাটিফাইড মূলত হচ্ছে একাধিক স্তরে, আমরা বলছি যে বেসমেন্ট মেমব্রেনের সাথে তো একটা লেয়ার থাকলোই, তার উপরে আরো লেয়ার থাকবে, আরো লেয়ার থাকবে, সেটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটিফাইড, মানে একাধিক স্তর থাকবে। আর শুধুমাত্র এই নিচের সেলগুলো কিন্তু বেজের সাথে অ্যাটাচড, এই সুপারফিশিয়াল সেলগুলো কিন্তু বেজের সাথে ডিরেক্টলি অ্যাটাচড না। তাহলে এখানে এই ছবিটা যদি দেখি, তো সেটা হচ্ছে এখানে আমরা কিছু কিউবয়েডাল সেল দেখতে পাচ্ছি, এবং এটাকে যদি আমরা বেজ ধরি, এটা হচ্ছে বেস, এবং দেখা যাচ্ছে যে এখানে নিউক্লিয়াসগুলো ভায়োলেট কালার ভিজিবল আছে, এবং এগুলাকে এক একটা কিউবয়েডাল সেল হিসেবে কাউন্ট করা যায়, কারণ হচ্ছে নিউক্লিয়াসগুলো বেশ সেন্ট্রালি প্লেসড এবং ফার্ম বোঝা যাচ্ছে, এবং ফ্ল্যাট না। তো এটা কিউবয়েডাল নিচের লেয়ারটা, এবং উপরের লেয়ারটাও যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে নিউক্লিয়াসগুলো বেশ ফার্মড, সেন্ট্রালি প্লেসড অ্যান্ড খুব ভিজিবল আছে, তাহলে সেটাকে কিউবয়েডাল বলা যায়। তাহলে আমরা এখানে ছবি থেকে একটা ধারণা পাচ্ছি যে এখানে দুই স্তরে হচ্ছে কিউবয়েডাল সেলগুলো সজ্জিত আছে, তাহলে সেটা কি হবে, স্ট্র্যাটিফাইড অথবা মাল্টিলেয়ার্ড সেল। এখানেও হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে নিউক্লিয়াসগুলো হচ্ছে একাধিক স্তরে সজ্জিত আছে, অনেক 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 নিউক্লিয়াস, তাহলে বুঝাই যাচ্ছে যে এটা হচ্ছে গিয়ে, এবং নিউক্লিয়াসগুলো কিন্তু একটু ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, এই যে ফ্ল্যাট, খুব ফার্মড না, তাদের হচ্ছে গিয়ে এই যে টল না, নিউক্লিয়াসগুলো কিন্তু বুঝাই যাচ্ছে যে তাদের ওয়াইড হচ্ছে তাদের হাইটের চেয়ে কি বেশি। তাহলে এটা কখন হয়, স্কোয়ামাসের ক্ষেত্রে হয়, এবং স্কোয়ামাস তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একাধিক লেয়ারে সজ্জিত আছে, তাহলে সেটা কি মাল্টিলেয়ার্ড বা স্ট্র্যাটিফাইড অবস্থায় আছে। আমরা এগুলোর হচ্ছে ডিসকাশন খুব ভালো মতোই হচ্ছে পরের স্লাইডগুলোই দেখবো, জাস্ট একটা রাফ ওভারভিউ দেওয়া হচ্ছে। তো এখানে স্ট্র্যাটিফাইড এবং মাল্টিলেয়ার্ডে এখন একটা এক্সাম্পল আমরা দেখি, যে নিচের সেল, এটা হচ্ছে লাইট ব্লু কালারটা হচ্ছে গিয়ে আমাদের বেসমেন্ট মেমব্রেন, আর যেই এখানে আছে সেলগুলো আমরা যদি দেখি বেজের সাথে যেগুলো অ্যাটাচড সেগুলো কিন্তু হচ্ছে কিউবয়েডাল সেল আমরা দেখতেই পাচ্ছি, এবং নিউক্লিয়াসগুলো বেশ সেন্ট্রালি প্লেসড, বেশ ফার্ম, বেশ ভিজিবল আছে। তারপরের সেকেন্ড লেয়ারটাও কিন্তু হচ্ছে কিউবয়েডাল, হাইট এবং ওয়াইড সমান, কিন্তু একদম সুপারফিশিয়ালি, যেটার উপরে আর কোনো লেয়ার নাই, সেটা কিন্তু হচ্ছে কলামনার। তাহলে এটা কি টাইপের টিস্যু,
এটা আমাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে এটা কি, কারণ আমরা শিখেছি যে এইটুকু তো ক্লিয়ার যে এটা হচ্ছে গিয়ে মাল্টি লেয়ার্ড, এই পুরাটা হচ্ছে গিয়ে মাল্টি লেয়ার্ড, তাহলে এটা স্ট্র্যাটিফাইড অথবা মাল্টি লেয়ার্ড, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু উপরের যে সুপারফিশিয়াল সেলটা আছে সেটা হচ্ছে গিয়ে কলামনার। তাহলে অলওয়েজ এটা মনে রাখতে হবে যে মাল্টি লেয়ার্ড বা স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন মানে কি টাইপের এপিথেলিয়াম এটা, সেটা যখন হচ্ছে গিয়ে ইন্ডিকেট করব বা আইডেন্টিফাই করব, তখন দেখতে হবে যে একদম সুপারফিশিয়াল লেয়ারে কি ধরনের সেল টাইপ দেখা যায়। তো সেইটা দেখেই হচ্ছে গিয়ে আমাদের নামকরণটা করতে হবে। নিচে বেসমেন্টের সাথে যেই সেলই অ্যাটাচড থাকুক না কেন, যে টাইপের সেল, যে টাইপের শেপের সেলই থাকুক না কেন, সুপারফিশিয়ালি যে সেলটা হচ্ছে গিয়ে ভিজিবল হবে সেটা দেখেই হচ্ছে নামকরণ করতে হবে। অর্থাৎ এখানে বেসে কিউবয়েডাল সেল হচ্ছে অ্যাটাচড থাকলেও সুপারফিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি সুপারফিশিয়াল লেয়ারে বা সর্ব উপরের লেয়ারে কলামনার আছে, তাহলে সেজন্য এটার নাম হয়ে যাবে হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। এভাবে হচ্ছে নামকরণটা করতে হবে যখন দেখবো আমরা মিক্সড টাইপের মিক্সড শেপের সেলগুলো হচ্ছে গিয়ে একের পর এক সজ্জিত হয়ে এপিথেলিয়ামটা গঠন করেছে, তখন হচ্ছে কি এটাই মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে কি, যে বেসমেন্টের সাথে অ্যাটাচড অথবা নিচে যে টাইপের সেলই থাকুক না কেন, সবার উপরে যে সুপারফিশিয়াল লেয়ারটা আছে সেই লেয়ারের সেল টাইপ দেখে হচ্ছে নামকরণ করতে হবে। আর এই ক্ষেত্রে সেল টাইপটা হচ্ছে কলামনার শেপের। এই কারণে হচ্ছে সেলের নামের মধ্যে অবশ্যই কলামনার ওয়ার্ডটা থাকবে, এবং যেহেতু এটা স্ট্র্যাটিফাইড মাল্টি লেয়ার, মানে এই একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, টোটাল 4টা লেয়ার দেখা যাচ্ছে, এই কারণে এটার নাম হয়ে যাবে স্ট্র্যাটিফাইড কলামনার। তো এই যে এই ছবিটার, এই স্লাইডের ছবিটা আমরা যদি একটু খেয়াল করি যে এখানে এটা যদি হচ্ছে বেসমেন্ট মেমব্রেন হয়, তাহলে এই যে এখানে কিন্তু নিউক্লিয়াস গুলো ভিজিবল, অর্থাৎ বুঝতে হবে যে এখানে একটা সেলের লেয়ার আছে। আমরা যদি টিক দিয়ে পাশে এটা একটা লেয়ার, তার উপর দেখি যে এখানে এই যে আরেকটা এই যে কলামনার সেলগুলো দেখা যাচ্ছে। তো আরেকটু ক্লিয়ার করে যদি দেখাই, এই যে কলামনার সেলগুলো হচ্ছে দেখা যাচ্ছে ভিজিবল, এবং নিউক্লিয়াস গুলো কিন্তু কিছু সেন্ট্রালি প্লেসড, কিছু বেজালি প্লেসড আছে, ডিফারেন্ট লেভেলে নিউক্লিয়াস গুলো দেখা যাচ্ছে, এবং এই যে কলামনার শেপের দেখা যাচ্ছে। তাহলে এখানে যেহেতু নিউক্লিয়াস গুলো সবগুলো একটা সেম লেভেলে আছে এবং নিউক্লিয়াসের হাইট এবং ওয়াইড ইকুয়ালি মনে হচ্ছে, তাহলে বলা যায় যে নিচের লেয়ারটা কিউবয়েডাল হতে পারে, কিন্তু উপরের লেয়ারটা যেহেতু কলামনার, এই কারণে আমাদের এই এই যেহেতু আমাদের নিয়মটাই হচ্ছে সুপারফিশিয়ালি যে লেয়ারটা থাকবে সেটা দেখে নামকরণ করা, যেহেতু এটা কলামনার আছে তাহলে নাম দিতে হবে স্ট্র্যাটিফাইড কলামনার। কারণ এখানে স্ট্র্যাটিফাইড কেন, কারণ হচ্ছে দুইটা লেয়ার আছে, আর আমরা জানি যে এক স্তরে সজ্জিত থাকলে প্রতিটা সেলই যদি বেসমেন্ট মেমব্রেনকে অ্যাটাচড করে থাকে তখন সেটা হয় হচ্ছে গিয়ে সিম্পল বা ইউনিলেয়ার্ড, এবং একাধিক স্তরে থাকলে সেটা হয় হচ্ছে গিয়ে মাল্টি লেয়ার্ড বা স্ট্র্যাটিফাইড। এরপর আরেক টাইপের হচ্ছে এপিথেলিয়াম দেখা যায়, সেটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। অর্থাৎ এখানে এটা হচ্ছে ব্রাউন কালারটা হচ্ছে কি বেসমেন্ট মেমব্রেন, এবং তার উপরে সেলগুলো সজ্জিত আছে। এখন যে কেউ ফার্স্ট ওভারভিউতে দেখলে মনে করবে যে এটা অ্যাকচুয়ালি মাল্টি লেয়ারে সজ্জিত আছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি একটু খেয়াল করা যায়, যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে এই সেলগুলো অ্যাকচুয়ালি মাল্টি লেয়ার না, বরং প্রত্যেকটা সেলই কিন্তু বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচ। তো আমরা সিম্পলের সংজ্ঞায় পড়েছিলাম যে প্রত্যেকটা সেল বেসের সাথে অ্যাটাচড থাকবে এবং এক লেয়ারে সজ্জিত থাকবে। তাহলে এখানে যেহেতু প্রত্যেকটা সেল বেসের সাথে অ্যাটাচ, তাহলে আমরা বলতে পারি যে এখানে অ্যাকচুয়ালি ইউনিলেয়ার্ড অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু এই যে নিউক্লিয়াসগুলো বিভিন্ন লেভেলে থাকায় একে হচ্ছে মাল্টিলেয়ার্ড মনে হচ্ছে। বাট ব্যাপারটা কিন্তু যেমন ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ইউনিলেয়ারকে সাপোর্ট করতেছে। বাট এই যে এই নিউক্লিয়াসটা কিন্তু যেই সেলের, সেই সেলটা কিন্তু এই যে এখানে বেসের সাথে অ্যাটাচড, আবার এই নিউক্লিয়াসটা যেই সেলের সেখানে কিন্তু এটা আবার এই যে বেসের সাথে অ্যাটাচড। অর্থাৎ এখানে বলা যাবে না যে এখানে অ্যাকচুয়ালি মানে 4টা সেল, মানে এখানে একটা ভাগ হচ্ছে কল্পনা করা যাবে না। সেখানে হচ্ছে গিয়ে এই যে এই নিউক্লিয়াস এই সেলের, এই নিউক্লিয়াস হচ্ছে এই সেলের, এবং সবগুলো হচ্ছে বেসের সাথে ডিরেক্টলি অ্যাটাচড। তাহলে এটা হচ্ছে মূলত সিম্পল, যেহেতু এটা ইউনিলেয়ার্ড বা
লেয়ারেই হচ্ছে সেলগুলো সজ্জিত আছে, কিন্তু এখানে কথা হচ্ছে যে যেহেতু নিউক্লিয়াসগুলো হচ্ছে গিয়ে যে ডিফারেন্ট লেভেলে আছে, তাহলে এটাকে অনেকে মাল্টিলেয়ার্ড মনে করতে পারে। তো তার এই ক্যারেক্টারিস্টিকের জন্য অ্যাকচুয়ালি তাকে বলা হয় হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। বাট অ্যাকচুয়ালি সবগুলো সেলই কিন্তু একটা লেয়ারে অবস্থান করতেছে। আমি সিম্পলটা মুছে দেই, নাহলে অনেকে মনে করবে যে এটা অ্যাকচুয়ালি সিম্পল, ডিরেক্ট সিউডো স্ট্র্যাটিফাইড কথাটা ভুলে যাবে। যেমন এখানেও আমরা যদি দেখি যে এই যে বেসমেন্ট মেমব্রেনটা এবং নিউক্লিয়াসগুলো কিন্তু হচ্ছে ডিফারেন্ট লেভেলে, যেমন এখানে একটা একভাবে দেখা গেল, এখানে আবার একটু উপরে, আবার হচ্ছে এখানে এক লেভেলে। তো দেখে অনেকে মনে করতে পারে মাল্টি লেয়ার্ড, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে এক লেয়ারে অবস্থান করতেছে এবং সেটা হচ্ছে গিয়ে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এবং নন সিলিয়েটেড সিলিয়েটেড এর বিষয় হচ্ছে পরের স্লাইডগুলোতে আলোচনা করা হবে। তো জাস্ট আমরা একটু জেনে রাখি যে কিভাবে হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড সেলটা হচ্ছে গঠিত হচ্ছে এবং কেন হচ্ছে এরকম, কেন এটার নাম সিউডো স্ট্র্যাটিফাইড। ঠিক আছে, এরপর আরেক ধরনের এপিথেলিয়াম সেল দেখা যায় হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, সেটা হচ্ছে ইউরোথেলিয়াম, যেটার আরেকটা নাম। সেটা হচ্ছে মূলত যখন স্ট্রেচড অবস্থায় নেই, সেলটা স্ট্রেচড অবস্থায় নেই, তো সেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেক একাধিক লেয়ার মনে হয়, যে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এবং উপরে সুপারফিশিয়াল একটা লেয়ার, টোটাল 5টা লেয়ার আমরা দেখতেছি। আর এটা তো হচ্ছে বেসমেন্ট মেমব্রেনটাই। কিন্তু যখন সে স্ট্রেচড অবস্থায় আছে তখন খুঁজে দেখে মনে হবে যে 2টা লেয়ার আছে। তাহলে তার এই যে একটা ট্রানজিশন ঘটলো, স্ট্রেচড অবস্থায় একরকম এবং স্ট্রেচড অবস্থায় একরকম এবং আনস্ট্রেচড অবস্থায় একরকম, যে দুই ধরনের রূপ দেখালো সে, এই কারণে তাকে হচ্ছে ট্রানজিশনাল বা এপিথেলিয়াম অথবা ইউরোথেলিয়াম বলা হচ্ছে। এগুলো মূলত ইউরিনারি ব্লাডারে এই ধরনের সেলের উপস্থিতি লক্ষ্য করা যায়, আমরা হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করব। তো এটা ছিল হচ্ছে গিয়ে একটা গ্রস ওভারভিউ ছিল। তো আমি যদি আবার রিভিউ করি যে আমাদের মেমব্রেনাস এপিথেলিয়ামকে আমরা মূলত প্রথমে শেপের বেসিসে একবার ভাগ করেছি, আর একবার ভাগ করেছি হচ্ছে গিয়ে লেয়ারের বেসিসে। একবার ভাগ করেছি হচ্ছে গিয়ে শেপের বেসিসে, একবার ভাগ করেছি হচ্ছে গিয়ে লেয়ারের বেসিসে। তো লেয়ারের বেসিসে হচ্ছে গিয়ে ফার্স্টে জেনেছি যে দুই ধরনের লেয়ার হয়, দুই টাইপের হয়। একটা হচ্ছে গিয়ে সিম্পলি কি প্রত্যেকটা সেল হচ্ছে এক স্তরে সজ্জিত থাকবে ওই এপিথেলিয়ামে এবং সবগুলা সেল হচ্ছে গিয়ে অ্যাটাচ থাকবে বেসমেন্ট মেমব্রেনের সাথে। আর যেটা হচ্ছে মাল্টি লেয়ার্ড হয়, সেটা হচ্ছে গিয়ে সেলগুলো একাধিক স্তরে সজ্জিত থাকে এবং সুপারফিশিয়াল বা সবার উপরে যে সেলটা থাকে সেটা কিন্তু ডিরেক্টলি বেসমেন্ট মেমব্রেনের কানেকশনে আসে না, ডিরেক্টলি অ্যাটাচড থাকে না, শুধুমাত্র নিচের বেজাল সেলগুলোই হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের সাথে ডিরেক্টলি অ্যাটাচড। তাহলে লেয়ারের বেসিসে এটা হচ্ছে গিয়ে সিম্পল, আর এটা হচ্ছে গিয়ে মাল্টি লেয়ার্ড অথবা স্ট্র্যাটিফাইড। আর শেপের বেসিসে হচ্ছে 3 প্রকারের সেল দেখেছিলাম। একটা ছিল হচ্ছে গিয়ে স্কোয়ামাস, যেটার হচ্ছে গিয়ে নিউক্লিয়াস হাইটের চেয়ে ওয়াইডটা বেশি ছিল, নিউক্লিয়াসটাও ফ্ল্যাট ছিল এবং সেন্ট্রালি প্লেসড ছিল, সেটা হচ্ছে স্কোয়ামাস। আরেক টাইপের দেখা গিয়েছে হচ্ছে কিউবয়েডালের হাইট এবং ওয়াইড রাফলি ইকুয়াল ছিল, নিউক্লিয়াসগুলো সেন্ট্রালি প্লেসড ছিল অ্যান্ড বেশ ফার্ম নিউক্লিয়াস ছিল। এরপর দেখা যায় হচ্ছে কলামনারে হচ্ছে সেলগুলোর হাইট অনেক বেশি ছিল, ওয়াইডের তুলনায় ওয়াইড খুবই কম ছিল, নিউক্লিয়াসগুলো হচ্ছে গিয়ে এলongated ছিল এবং বেজালি অর সেন্ট্রালি প্লেসড ছিল। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা ওভারভিউ করলাম ডেফিনিশনে। তো এই ছবিগুলো যদি আমরা এখন দেখি সেল টাইপগুলো, যেমন এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস, এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল, কিউবিক শেপ, নিউক্লিয়াসগুলো সেন্ট্রালি প্লেসড এবং সেলগুলো হচ্ছে বেশ ফার্ম। সিম্পল কলামনার, কেন সিম্পল? এগুলো সবগুলো হচ্ছে গিয়ে একই লেয়ারে সজ্জিত আছে, প্রত্যেকটা সেলই হচ্ছে গিয়ে বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচড অবস্থায় আছে। এই যে প্রত্যেকটা সেলই কিন্তু বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচড, এই কারণে সিম্পল কলামনার, এই যে বেজাল ল্যামিনা বলে দিয়েছে। আর সিউডো স্ট্র্যাটিফাইড মাল্টি লেয়ার্ড মনে হলেও অ্যাকচুয়ালি
প্রত্যেকটা সেলই হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচড এবং নিউক্লিয়াসগুলো হচ্ছে ডিফারেন্ট লেভেলে থাকে দেখি এটাকে মাল্টিলেয়ার্ড মনে হয়। স্ট্র্যাটিফাইড যেহেতু বলেছে তাহলে এখানে একাধিক স্তর দেখা যাবে, এই যে একাধিক স্তর দেখা গেল, টোটাল পাঁচটা ছয়টা লেয়ার আছে এখানে। বেজাল ল্যামিনার সাথে বেজাল যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে কানেক্টেড থাকলেও সুপারফিশিয়ালটা কিন্তু কানেক্টেড না। কিন্তু এখানে একটা জিনিস দেখি যে বেসমেন্ট মেমব্রেনের সাথে কিন্তু কিউবয়েডাল শেপের সেলগুলো হচ্ছে অ্যাটাচ, তাহলে নাম হওয়া উচিত ছিল হচ্ছে গিয়ে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল, কিন্তু না। যখন মিক্স টাইপের সেল দেখা যায় এপিথেলিয়ামে তখন সর্ব উপরের বা সুপারফিশিয়াল লেয়ারে যে সেল টাইপ থাকে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে নাম দেওয়া হয়। এবং যেহেতু সবার উপরে হচ্ছে সেল টাইপটা হচ্ছে গিয়ে স্কোয়ামাস, দেখা যাচ্ছে যে ওয়াইড হচ্ছে হাইটের চেয়ে অনেক বেশি এবং নিউক্লিয়াসগুলো হচ্ছে ফ্ল্যাট, সে কারণে হচ্ছে এটা নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। একইভাবে কেরাটিনাইজড নন কেরাটিনাইজড নিয়েও আলোচনা করা হবে। দেখা যাচ্ছে যে স্কোয়ামাস সেলের উপর একটা কেরাটিনের লেয়ার আছে দেখে এর নাম দেওয়া হয়েছে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। এখানে কেরাটিনের লেয়ারটা নাই, তাহলে আমরা বলতে পারি এটা নন কেরাটিনাইজড। এটা নিয়েও পরবর্তীতে আলোচনা করা হবে। এবং এরপরে দেখা যায় যে এখানেও বেজাল ল্যামিনার সাথে কিন্তু কিউবয়েডাল সেলগুলো অ্যাটাচড থাকলেও নাম দেওয়া হয়েছে হচ্ছে কলামনার, কারণ সুপারফিশিয়াল লেয়ারে কলামনার সেলের উপস্থিতি দেখা যাচ্ছে। এবং এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড বলাই যাচ্ছে কারণ এখানে একাধিক লেয়ারে সেলগুলো সজ্জিত। এখানে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল কারণ নিচেও কিউবিক শেপে এবং উপরে সুপারফিশিয়াল লেয়ারটাও হচ্ছে কিউবিক শেপেই দেখা যাচ্ছে। আর ট্রানজিশনাল তো বলাই হয়েছিল যে এটা স্ট্রেচড অবস্থায় এবং আনস্ট্রেচড অবস্থায় দুই রকমের রূপ দেখায়। স্ট্রেচড অবস্থায় সে দেখা আগের স্লাইডে যেমন দেখেছি যে দুই রকমের লেয়ার, স্ট্রেচড অবস্থায় সে হচ্ছে দুইটা লেয়ার দেখাচ্ছিল, কিন্তু আনস্ট্রেচড অবস্থায় সে হচ্ছে 4-5টা লেয়ার দেখাচ্ছে। অর্থাৎ এই যে রূপের যে পরিবর্তনটা, ট্রানজিশনটা, এই কারণে হচ্ছে গিয়ে তার ট্রানজিশনাল বলা হচ্ছে। এবং এটা কিন্তু অবশ্যই মাল্টি লেয়ার্ড, তো বুঝাই যাচ্ছে এটা মাল্টি লেয়ার্ড। এটা মূলত স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল আর স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসের মধ্যবর্তী একটা রূপ বোঝা যাচ্ছে। এই সেলগুলো একটু স্কোয়ামাস টাইপের লাগে, এই সেলগুলো আবার একটু কিউবয়েডাল টাইপের লাগে, এইটা আর কি। তো এই কারণে হচ্ছে এটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে বিশদ আলোচনা করব। তো আমরা একটা ওভারভিউ পেলাম যে কেন কি কারণ, যে সিম্পল কোত্থেকে আসতেছে, স্ট্র্যাটিফাইড কোত্থেকে আসতেছে, কোত্থেকে কিউবয়েডাল আসতেছে, কোত্থেকে স্কোয়ামাস আসতেছে, কোত্থেকে কলামনার আসলো, কেন বলা হলো এটা কলামনার, এটা এইগুলা হচ্ছে আমরা জানলাম। এখন আমরা হচ্ছে গিয়ে ডেসক্রিপশনে চলে যাবো এবং ডেসক্রিপশনে আলোচনা করব যে অ্যাকচুয়ালি কোথায় ফিচার কি, কোথায় দেখা যায় এবং ফাংশন কি। তো আমরা এখানে বোঝার সুবিধার্থে একটা স্কোয়ামাসে রাখলাম এবং যেহেতু একটা লেয়ারে আছে এই কারণে হচ্ছে কি সিম্পল স্কোয়ামাস। ঠিক আছে, তাহলে ফিচারটা যদি আমরা দেখি যে অল দ্য সেলস টাচ বেসমেন্ট মেমব্রেন এন্ড দ্যাট ইজ সিম্পল এপিথেলিয়াম। তাহলে এই যে দেখলাম যে প্রত্যেকটা সেল এখানে বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে আছে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে সিম্পল এপিথেলিয়াম। সিম্পল অবস্থা আমরা জানি যে প্রত্যেকটা সেল টাচ করে থাকবে এবং এক স্তরে সজ্জিত থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে সেলস আর ফ্ল্যাট, ওয়াইড ইজ গ্রেটার দ্যান হাইট। সেলগুলো অবশ্যই ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি এবং ওয়াইড হচ্ছে তার যে প্রস্থটা সেটা হচ্ছে যে কি হাইটের চেয়ে বেশি, এটাও আমরা দেখতে পাচ্ছি যে এইটা যদি আমরা দেখি এই রকম হয় সেলগুলো, তাহলে এই যে তার উচ্চতা আর এই যে তার হাইট ওয়াইড, তাহলে বুঝাই যাচ্ছে। এই কারণে আমরা হচ্ছে তাকে স্কোয়ামাস বলতেছি। ওকে, এবং নিউক্লিয়াস ইজ অলসো ফ্ল্যাট সার্কুলার সেন্ট্রালি প্লেসড। ফ্ল্যাট কেন অ্যাকচুয়ালি, কারণ এই যে সেলটাই তো হচ্ছে চ্যাপ্টা, তাহলে নিউক্লিয়াসটা কি এরকম চ্যাপ্টাই তো হবে, ফ্ল্যাট টাইপের হবে। নিউক্লিয়াসেরও কি ওয়াইড হচ্ছে গিয়ে বেশি হবে এবং হাইট হচ্ছে গিয়ে কম হবে, তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে ফ্ল্যাট এবং সার্কুলার, এতে সার্কুলার মোশন এবং সেন্ট্রালি প্লেসড এবং সেন্ট্রাল অবস্থায় দেখা যায়। এই যে এখানে এটা কিন্তু এই যে সার্কুলার দেখাই যাচ্ছে এবং হচ্ছে সেন্ট্রালেই কিন্তু প্লেসড অবস্থায় আছে। ওকে, তারপরে দে আর মেসোডার্মাল ইন অরিজিন, অরিজিনে তারা হচ্ছে মেসোডার্ম থেকে আসে, কিন্তু অ্যালভিওলায় যেই এপিথেলিয়ামটা দেখা যায় সিম্পল স্কোয়ামাসটা সেটা হচ্ছে শুধুমাত্র এন্ডোডার্মাল। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন হচ্ছে দেখব এর ডিস্ট্রিবিউশনটা যে কোথায় কোথায় পাওয়া যায়। সেরাস লাইনিং অফ ক্যাভিটিস, পেরিকার্ডিয়াম, প্লিউরা, পেরিটোনিয়াম, সেই সব জায়গায় হচ্ছে গিয়ে দেখা যায়।
তো এই যে সেরাস লাইনিং অফ ক্যাভিটিসে আমরা যেখানে বললাম পেরিটোনিয়ামের কথা, তো পেরিটোনিয়ামে যখন সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটা দেখা যায় সেটা হচ্ছে মূলত যে পেরিটোনিয়াল ক্যাভিটি হচ্ছে যে ইয়েটা আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটা, তো সেটা হচ্ছে কি ফ্রিকশন, যে ভিসেরাল অর্গানগুলো আছে সেগুলোর ফ্রিকশনটা রিডিউস করে। কিভাবে রিডিউস করে? তারা হচ্ছে একটা লুব্রিকেটিং ফ্লুইড প্রডিউস করে। এই যে সিম্পল স্কোয়ামাসটা লুব্রিকেটিং ফ্লুইড প্রডিউস করে ভিসেরাল অর্গানগুলোর মধ্যকার ফ্রিকশনটা হচ্ছে রিডিউস করে, এবং তার পাশাপাশি তারা অবশ্যই এছাড়াও ফ্লুইড হচ্ছে ট্রান্সপোর্ট করে। এবং এখানে যে বলা হচ্ছে যে ইয়েতে প্লিউরার কথা বলা হয়েছে, সেরাস লাইনিং এ প্লিউরায় দেখা যায় প্লিউরা। তো প্লিউরাতে হচ্ছে যেটা হয় যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম গুলো গ্যাস এক্সচেঞ্জে ভূমিকা রাখে অবশ্যই, আর ভূমিকা রাখে হচ্ছে যে এই গ্যাস এক্সচেঞ্জটা যে ক্যাপিলারিজ এবং অ্যালভিউলের মধ্যে যে হয়, থিন ওয়ালড ক্যাপিলারিজ এবং অ্যালভিউলের মধ্যে যে হয় সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়ে হচ্ছে ভূমিকা রাখে। এছাড়া হচ্ছে ইনার লাইনিং অফ দ্য হার্ট, ব্লাড ভেসেলস এবং লিম্ফ ভেসেলস, যেহেতু এখানে হচ্ছে আমরা শুরুতেই পড়েছি যে লাইনিং এ হচ্ছে এপিথেলিয়ামটা ভূমিকা রাখে, তো এখানে দেখা যাচ্ছে যে হার্টের, ব্লাড ভেসেলস এবং লিম্ফ ভেসেলস এর ইনার লাইনিং এ সিম্পল স্কোয়ামাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া লুপ অফ হেনলি অফ দ্য নেফ্রন, এখানে হচ্ছে ফিল্ট্রেশনের একটা ব্যাপার আছে নেফ্রনের, সেজন্য হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া লাইনিং অফ লাং অ্যালভিউলি, সেটা হচ্ছে এক্সচেঞ্জ ফাংশনের জন্য। তো এখানে ফাংশনগুলো যদি আমরা দেখি সিম্পল স্কোয়ামাসের, তাহলে সেটা কি সিক্রেশন অফ বায়োলজিক্যালি অ্যাক্টিভ মলিকিউল, আমরা বলাই হয়েছে যে পেরিটোনিয়ামের ক্ষেত্রে এক ধরনের লুব্রিকেটিং ফ্লুইড প্রডিউস হয় যেটা হচ্ছে গিয়ে ভিসেরাল অর্গানগুলোর ফ্রিকশনটাকে রিডিউস করে, ফ্যাসিলিটেটস দ্য মুভমেন্ট অফ দ্য ভিসেরা। তারপর হচ্ছে এক্সচেঞ্জ ফাংশন, যে অ্যালভিউলিতে দেখলাম যে গ্যাস এক্সচেঞ্জে তারা হচ্ছে ভূমিকা রাখে। তারপরের টিস্যু টাইপটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল। অ্যাজ অল দ্য সেলস আর অ্যাটাচড টু দ্য বেসমেন্ট মেমব্রেন ইট ইজ সিম্পল, যেহেতু প্রত্যেকটা সেল হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচ, তাহলে এক লেয়ারে সজ্জিত, তাহলে এটা হচ্ছে কি সিম্পল। সেলস আর কিউবয়েডাল ইন শেপ, অ্যাজ উই ক্যান সি দ্য সেলস হাইট, ডেপথ অ্যান্ড ওয়াইড আর রাফলি ইকুয়াল। রাফলি ইকুয়াল বলা হয়েছে কারণ এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ব্যাপার, তো একদম ইকুয়াল টু দ্য পয়েন্ট ইকুয়াল যে হবে সেটা তো বোঝা যাবে না, যেহেতু এগুলো খুবই মাইক্রোস্কোপিক, তো এই কারণে হচ্ছে কি রাফলি ইকুয়াল আমরা নিজেরাই বুঝতে পারতেছি। যেমন এটা হচ্ছে যদি হয় হাইট, তার ওয়াইডটা কিন্তু বেশ কাছাকাছি হচ্ছে, নিউক্লিয়াসটা ঢেকে গেছে, এবং নিউক্লিয়াসটা হচ্ছে রাউন্ডেড এবং সেন্ট্রালি প্লেসড। এই যে নিউক্লিয়াসগুলো হচ্ছে রাউন্ড শেপ এবং প্রত্যেকটা নিউক্লিয়াস কিন্তু সেন্ট্রালি প্লেসড অবস্থায় আছে। তো এই ধরনের এপিথেলিয়ামগুলো কোথায় দেখা যায়? মূলত follicular cells of thyroid glands, germinal epithelium of ovary and intercalated ductে হচ্ছে এই ধরনের এপিথেলিয়ামগুলো দেখা যায় সিম্পল কিউবয়েডাল, এবং এর ফাংশনটাও ঠিক একই রকম, সিক্রেশন এবং অ্যাবজর্পশন। যেহেতু এখানে বলেছে যে সিক্রেশন এবং অ্যাবজর্পশনে হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামটা হচ্ছে ভূমিকা রাখে, এবং এটা কোথায় কোথায় পাওয়া যায় সেটা সম্পর্কে আমরা দেখলাম, এবং কেন এটা সিম্পল কিউবয়েডাল সেটা সম্পর্কে আমরা ধারণা পেলাম। তারপরের টাইপটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। তো কলামনার সিম্পল কারণ হচ্ছে সেলস টাচ দ্য বেসমেন্ট মেমব্রেন, প্রত্যেকটা সেল এখানে বেসমেন্ট মেমব্রেনকে টাচ করেছে, তো সেই কারণে হচ্ছে এগুলো সিম্পল। সেলস আর কলামনার ইন শেপ অ্যান্ড টলার, ওয়াইড ইজ লেস দ্যান হাইট, প্রত্যেকটা সেল অনেক লম্বা এবং সেই তুলনায় তাদের প্রস্থ কিন্তু খুবই কম। আর নিউক্লিয়াসগুলো আমরা দেখি কিছু বেজালি প্লেসড কাছাকাছি বেসমেন্ট মেমব্রেনের কাছাকাছি, অথবা কিছু হচ্ছে গিয়ে সেন্ট্রালি প্লেসড। ডিস্ট্রিবিউশন হচ্ছে লাইনিং অফ দ্য মোস্ট এলিমেন্টারি ট্র্যাক্ট, গল ব্লাডার এবং ইউটেরাইন টিউবে হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়ামের উপস্থিতিটা লক্ষ্য করা যায়। সিক্রেশন এবং অ্যাবজর্পশনে, সিক্রেশন এবং অ্যাবজর্পশনে আমরা দেখলাম যে এখানে যেহেতু এলিমেন্টারি ট্র্যাক্টে এর অবস্থান আছে, তাহলে সেটা অবশ্যই অ্যাবজর্পশনে কাজ করবে, এবং সিক্রেশনে হচ্ছে সে ভূমিকা রাখে। তো আমরা সিম্পল কলামনার এপিথেলিয়ামের ফিচার্স দেখলাম, ডিস্ট্রিবিউশন দেখলাম এবং ফাংশন দেখলাম, এবং পাশাপাশি ছবিটা দেখে নিলাম যাতে সহজে মনে রাখে, ফিচারগুলো যাতে আমরা সহজে ছবি দেখে মনে রাখতে পারি। তো এটা দেখা যায় হচ্ছে কন্ডাক্টিং পার্ট অফ রেসপিরেটরি ট্র্যাক্টে হচ্ছে এই টাইপের সিউডোস্ট্র্যাটিফাইড কলামনারগুলো দেখা যায়। তো এই কন্ডাক্টিং পার্টে কিন্তু অ্যাকচুয়ালি সিলিয়া সহ, মানে উপরে হচ্ছে
মানে মোটাইল কিছু প্রজেকশন দেখা যায় এবং সিলিয়াগুলো হচ্ছে মোটাইল থাকে মানে চলাচলক্ষম, সেগুলো হচ্ছে গিয়ে রেসপিরেটরি ট্র্যাক্টে দেখা যায়। এবং মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে স্টেরোসিলিয়া যুক্ত, সেটা হচ্ছে নন মোটাইল, অর্থাৎ এই সিলিয়াগুলো তখন মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে যেটা থাকে তখন হচ্ছে এই সিলিয়াগুলো কি চলনক্ষম না। ফাংশন কি? সিক্রেশন, প্রোটেকশন, ট্রান্সপোর্ট এবং অ্যাবজর্পশনে এরা ভূমিকা রাখে, এক এক জায়গায় এক এক ধরনের ভূমিকা রাখে। সিক্রেশন, প্রোটেকশন, ট্রান্সপোর্ট এবং অ্যাবজর্পশনে ভূমিকা রাখে। সিলিয়া অ্যাকচুয়ালি যেখানে মানে ট্রান্সপোর্ট হয়, মানে সিলিয়া মিডিয়েটেড ট্রান্সপোর্ট যেগুলা, যেসব সিউডোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামে সিলিয়া আছে, সেখানে যদি বাহির থেকে মানে এয়ার প্যাসেজ থেকে যদি কোনো পার্টিকেল ফরেন বডি যদি কোনো প্রমাণ পায় তারা, তখন হচ্ছে তারা মিউকাস ক্ষরণ করে পার্টিকেলটাকে ট্র্যাপড করে ফেলে। এটা তাদের একটা মানে ফাংশন বলা যায়। তো সেটা আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে এই সিক্রেশনে, যে মিউকাস সিক্রেট করে তারা হচ্ছে গিয়ে ফরেন বডিটাকে ট্র্যাপড করে ফেলতেছে, তো সেটাকে আমরা হচ্ছে কি প্রোটেকশনের মধ্যেও আনতে পারতেছি। ওকে, তাহলে সিউডোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামের ফিচারগুলো জানলাম, ডিস্ট্রিবিউশনগুলো জানলাম, এখন ফাংশনগুলো জানা হলো। তার পরবর্তী স্লাইডে আমরা চলে যাই, সেটা হচ্ছে যে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। তো আমরা শুরুতেই আমাদের একটু জেনে নিতে হবে যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কেরাটিনাইজড আর একটা হচ্ছে নন কেরাটিনাইজড। তাহলে কেন কেরাটিনাইজড আর নন কেরাটিনাইজড দেখি, যে এটা যদি আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামটা হয়, আমরা বুঝতেই পারা যাচ্ছে যে নিউক্লিয়াসের একাধিক স্তর যেহেতু দেখা যাচ্ছে, তাহলে সেটা স্ট্র্যাটিফাইড হবে অবশ্যই, যে স্ট্র্যাটিফাইড হবে। এবং উপরের লেয়ারটা, সুপারফিশিয়াল লেয়ারে যদি স্কোয়ামাস সেলের উপস্থিতি দেখা যায়, তাহলে সেটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস হবে। কিন্তু কেরাটিনাইজড কেন? তো একদম সুপারফিশিয়াল যে সেলের লেয়ারটা থাকবে, তো সেখানকার সেলগুলো যদি নিউক্লিয়াস বিহীন হয়, নিউক্লিয়াস বিহীন হলে আমরা জানি যে সেই সেলটা অ্যাকচুয়ালি কি ডেড সেল। এবং কেন তারা মারা যায়? তারা হচ্ছে ডিহাইড্রেশনের জন্য হচ্ছে মারা যায়, মানে পানির অভাবে এসব সেলগুলো মারা যায়। তাহলে আমরা যদি এরকম একটা সেলের লেয়ার একদম উপরে সুপারফিশিয়াল লেয়ারে যদি আমরা দেখতে পাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসের সাথে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড। কেরাটিনাইজড কারণ হচ্ছে কেরাটিনের আধিক্য তখন অনেক বেশি বেড়ে যায় এসব ডেড সেলগুলোতে, তারা রিজেনারেট করতে পারে না, তারা কর্নিফাইড অবস্থায় থাকে। তো সে কারণে হচ্ছে এটা কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড, যেহেতু বহু লেয়ার আছে এবং স্কোয়ামাস সেল আমরা বলবো, যে আমরা জানি যে স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে কিভাবে নামকরণটা করা হয়। এবং এই টাইপের সেল শুধুমাত্র এপিডার্মিস অফ স্কিনে দেখা যায়। তো ফাংশনটা কি? প্রোটেক্টস আন্ডারলাইং টিস্যুস এগেইনস্ট অ্যাব্রাশন, প্যাথোজেনস, কেমিক্যালস, হিট অ্যান্ড কোল্ড অ্যান্ড প্রিভেন্টস ওয়াটার লস। তো আমরা জানি কেরাটিনকে হচ্ছে কিন্তু পানি ভেদ করতে পারে না, তাই বডি থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়াটা তারা রোধ করে। এছাড়াও আমরা জানি যে স্কিন আমাদের ইমিউন সিস্টেমের একটা অংশ, আমাদের রোগ প্রতিরোধে স্কিন ভূমিকা রাখে। তো প্যাথোজেনকেও তারা হচ্ছে গিয়ে বিভিন্ন কেমিক্যাল প্যাথোজেনকে থেকে আমাদের বডিটাকে তারা রক্ষা করতেছে। তাহলে এপিডার্মিস অফ স্কিনটা অ্যাকচুয়ালি কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। এবং কেন কেরাটিনাইজড? কারণ হচ্ছে তার একদম সুপারফিশিয়াল যে লেয়ারটা আছে সেখানকার স্কোয়ামাস সেলগুলো হচ্ছে গিয়ে ডেড, তারা কর্নিফাইড, তারা হচ্ছে রিজেনারেট করতে পারে না, ডিহাইড্রেটেড, নিউক্লিয়াস নেই, সে কারণে হচ্ছে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম নামকরণ হয়েছে। তাহলে যেহেতু কেরাটিনাইজড আছে, যদি সুপারফিশিয়াল লেয়ারটা ডেড না হয়, যদি ওরা জীবিত থাকে, ওদের মধ্যে নিউক্লিয়াস থাকে, তাদের মধ্যে যদি পানি থাকে, তারা যদি কর্নিফাইড না হয়, তাহলে সেটা কি টাইপের হবে? সেটা হবে হচ্ছে গিয়ে নন কেরাটিনাইজড। আমি সংক্ষেপে লিখেছি এসটি দিয়ে স্ট্র্যাটিফাইড এবং এসকিউ দিয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে all cells have nucleus in superficial layer, so these are not dead cells. তাহলে যেহেতু প্রত্যেকটা সেলে হচ্ছে নিউক্লিয়াস আছে, তারা হচ্ছে কি ডেড সেলস না, তাহলে তারা রিজেনারেট করতে পারে। তাহলে এটুকু মনে রাখবো যে কেরাটিনাইজড সেলগুলো কিন্তু রিজেনারেট করতে পারে না, কারণ তারা হচ্ছে ডেড সেল। এবং যে নন কেরাটিনাইজড এপিথেলিয়াল সেলসগুলো কিন্তু রিজেনারেট করতে পারে, বাট গ্র্যাজুয়ালি এই সেলগুলো কিন্তু কেরাটিন গ্যাদার করে করে কেরাটিনাইজড হয়ে যায়, এবং একটা টাইমে তারাও হচ্ছে কি ডেড সেল হয়ে যায়, এবং তারাও এপিডার্মিস অফ স্কিনে ভূমিকা রাখতে পারে। তো এই টাইপের সেলগুলো কোথায় এই টাইপের এপিথেলিয়ামটা কোথায় দেখা যায়? সেটা দেখা যায় হচ্ছে এন্ট্রান্স অ্যান্ড এক্সিটস অফ বডি,
tongue, oral cavity, esophagus, lower part of anal canal, vagina, cornea, etc. এসব জায়গা হচ্ছে নন কেরাটিনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামটা দেখা যায়। কিন্তু এটা কিন্তু স্ট্র্যাটিফাইড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ দেখা যাচ্ছে যে আমরা যদি বেসমেন্ট মেমব্রেনটা যে এখানে একটা যদি আমরা একটু খুঁজে বের করি তাহলে দেখতে পাবো যে সেলগুলো একাধিক নিউক্লিয়াস কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এটা যে স্ট্র্যাটিফাইড এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তার উপর কেন হচ্ছে স্কোয়ামাস নামকরণ করা হবে, আমরা জানি যে সুপারফিশিয়াল লেয়ারটা দেখে হচ্ছে স্ট্র্যাটিফাইডের নামকরণটা করা হয়, এবং কেরাটিনের আধিক্য নেই, কর্নিফাইড না, তো প্রত্যেকটা সেল হচ্ছে লিভিং, এই কারণে হচ্ছে নন কেরাটিনাইজড। ফাংশন কি? প্রোটেক্টস আন্ডারলাইং টিস্যুস এগেইনস্ট প্যাথোজেন কেমিক্যালস অ্যান্ড হিট। তাদের ফাংশনটাও ঠিক কেরাটিনাইজডের মতোই, প্যাথোজেন থেকে, কেমিক্যালস থেকে, হিট থেকে, কোল্ড থেকে হচ্ছে তারা আন্ডারলাইং টিস্যুটাকে রক্ষা করে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। এটা খুবই রেয়ার টাইপের, ভেরি রেয়ার এপিথেলিয়াম ইন আওয়ার বডি। তো এটা তো বুঝাই যাচ্ছে যে এটা যে আমাদের যে বেস, এবং এখানে হচ্ছে একাধিক স্তরে আছে এটা বোঝা যাচ্ছে, এবং উপরের যে সুপারফিশিয়াল লেয়ারটা কিউবয়েডাল এটা বোঝা যাচ্ছে, কারণ নিউক্লিয়াসগুলো বেশ ভিজিবল অ্যান্ড বড়, ফ্ল্যাট না কিন্তু। সো এগুলো হচ্ছে মানে বেসিক্যালি কোথায় দেখা যায় যে ইট ইজ রেস্ট্রিক্টেড টু আ লার্জ excretory ducts of sweat and salivary glands where it apparently provides a lining more robust than that of a simple epithelium. তো সিম্পল এপিথেলিয়াম থেকে আরো বেশি কর্মক্ষম যেসব জায়গা মানে মানে আরো বেশি কর্মক্ষম এটা, এই কারণে হচ্ছে গিয়ে লার্জ এক্সক্রেটরি ডাক্টস অফ সুইট অ্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ডস, যেখান থেকে সিক্রেট হয়, এখান থেকে স্যালাইভারি গ্ল্যান্ডস থেকে, সুইট থেকে আমরা জানি যে ঘাম বের হয়, তো সেই সব জায়গায় হচ্ছে গিয়ে এই কিউবয়েডাল এপিথেলিয়ামটা লক্ষ্য করা যায়। সেসব জায়গায় লাইনিং এ অ্যাকচুয়ালি এই কিউবয়েডাল স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়ামটা আমরা লক্ষ্য করতে পারতেছি, বাট বেসিক্যালি এটা হচ্ছে ভেরি রেয়ার টাইপ। তো আরেকটা রেয়ার টাইপ আমরা পড়বো হচ্ছে stratified columnar. These are also very rare. It can be found in the conjunctiva lining the eyelids, where it is both protective and mucus secreting. এটা বোথ প্রোটেক্টিভ এবং মিউকাস সিক্রেটিং, ও মিউকাস সিক্রেটিং করে আমাদের চোখটা হচ্ছে গিয়ে শুষ্কতার হাত থেকে রক্ষা করে, এবং প্রোটেক্টিভ থেকে হচ্ছে বিভিন্ন ফরেন বডি থেকে আমাদের চোখকে রক্ষা করতেছে। বাট এই স্ট্র্যাটিফাইড কলামনারটা, এটা স্ট্র্যাটিফাইড তো বোঝাই যাচ্ছে, এই যে বেসমেন্ট মেমব্রেনের উপরে একটা লেয়ার, এটার উপরে একটা লেয়ার, এবং আমরা জানি নামকরণটা কিভাবে হয়, সুপারফিশিয়াল লেয়ারটা দেখেই হচ্ছে নামকরণ করা হয় স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে, এবং সুপারফিশিয়ালটা যেহেতু হচ্ছে কলামনার, এই কারণে হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার এটা, এবং এটা হচ্ছে ভেরি রেয়ার টাইপ। ওকে, এবং নিচে কিন্তু এগুলো কানেকটিভ টিস্যু, আমরা জানি কানেকটিভ টিস্যুর সাথে বেসমেন্ট মেমব্রেনটা একদম খুব অ্যাটাচড থাকে। কেন অ্যাটাচড থাকে? কারণ হচ্ছে যেহেতু এখানে ব্লাড সাপ্লাই নেই কিন্তু নার্ভ সাপ্লাই ঠিকই আছে, তো ডিফিউশনের থ্রু ওরা হচ্ছে নিউট্রিশনগুলো পেয়ে থাকে। ওকে, তাহলে আমরা এখন দেখবো হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। তো তখন হচ্ছে কিছুটা আলোচনা করেছিলাম ট্রানজিশনাল এপিথেলিয়ামটা নিয়ে, এখন হচ্ছে আমরা একটু ব্রিফ ডিসকাশন করবো যে এটার ফিচারটা অ্যাকচুয়ালি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এবং স্ট্র্যাটিফাইড কিউবয়েডালের মধ্যবর্তী। তো আমরা যদি ছবিটা একটু খেয়াল করি, যে দেখি যে এই টিস্যুটা যখন নট স্ট্রেচড অবস্থায়, তখন হচ্ছে তার লেয়ার আমরা দেখতেছি 1টা 2টা 3টা 4টা 5টা, এবং এটা তো স্ট্র্যাটিফাইড, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এটা উপরের ফ্রি সারফেসটা, এবং নিউক্লিয়াসগুলো এই যে ভিজিবল, এবং বেসমেন্ট মেমব্রেনটা এখানে। তো এটা যখন নট স্ট্রেচড অবস্থায় আছে তখন হচ্ছে গিয়ে সে মানে দেখাই যাচ্ছে যে বেজাল লেয়ারগুলো হচ্ছে রাফলি কিউবয়েডাল, ইন্টারমিডিয়েট সেলস আর পলিগোনাল, এই যে এখানকার যে ইন্টারমিডিয়েট সেলগুলো আছে সেগুলো হচ্ছে পলিগোনাল, এবং সারফেস সেলস আর লার্জ অ্যান্ড রাউন্ডেড। এই যে সারফেস সেলগুলো কিন্তু বেশ সবচেয়ে বেশি ভিজিবল কিন্তু সারফেস সেলগুলো, লার্জ এবং রাউন্ডেড এটা হচ্ছে, এবং লেয়ারগুলোও কিন্তু বেশি দেখা যাচ্ছে। ইন দ্য স্ট্রেচ স্টেট সেখানে দেখা যাচ্ছে যে 2 থেকে 3টা লেয়ার, এবং খুব ঠিক হয়ে গেছে, এই যে খুব ঠিক, এবং এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার। স্ট্রেচড অবস্থায় কি ফ্ল্যাটেন্ড, যেহেতু এটার একটা মানে সংকোচন প্রসারণের একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে যে স্ট্রেচড হওয়ার পরে সেলগুলো হচ্ছে কি ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, এই কারণে হচ্ছে লেয়ারটা কম লাগতেছে, এবং এবং আনস্ট্রেচড অবস্থায় তার হচ্ছে সংকুচিত অবস্থা ছিল, এই জন্য একাধিক লেয়ার দেখা গেছে। তো তার এই যে 2 রকমের রূপ, এই কারণে হচ্ছে কিন্তু ট্রানজিশনাল নাম দেওয়া হয়েছে। এবং ইন্টারমিডিয়েট সারফেস সেলস আর এক্সট্রিমলি ফ্ল্যাটেন্ড, যে সারফেস সেলগুলো কিন্তু এখন ফ্ল্যাটেন্ড অবস্থায় আছে, যেখানে আমরা শুরুতে দেখেছিলাম যে এইখানে কিন্তু বেশ মানে বড় সড়ো বেশ ভিজিবল অবস্থা,
লার্জ লার্জ অবস্থায় আমরা দেখেছি। তো এখানে এটা হচ্ছে কি নট স্ট্রেচড অবস্থায় ছবিটা, যে একাধিক লেয়ার দেখা যাচ্ছে, এবং এটা একদম স্ট্রেচড অবস্থায় দেখতে পাচ্ছি যে একদম শোয়ানো একটা সোজা, আমরা সহজে একটা লাইন লাইন আঁকতে পারতেছি, একটা সরল রেখা আঁকা যাচ্ছে, এবং লেয়ার গুলোও কিন্তু কম কম লাগতেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ওর লেয়ার এই এরকমই 4-5টার মতো। স্ট্রেচড অবস্থায় কিন্তু ওই অবস্থায় লেয়ার গুনে কিন্তু লাভ নেই, অ্যাকচুয়ালি গুনতে হবে হচ্ছে গিয়ে নট স্ট্রেচড অবস্থায়। তো এটা কোথায় দেখা যায়? তো আমরা বুঝতেই পারতেছি বডির এমন একটা জায়গায় থাকবে যেখানে হচ্ছে সংকোচন প্রসারণের দরকার, এন্ড সবার আগে মাথায় আসবে যেখানে আমাদের কি ইউরিনারি ব্লাডার অথবা কি মূত্রথলি, যেখানে হচ্ছে কি মূত্র জমা হয়। তো যখন মূত্র জমা হয় না তখন হচ্ছে সেটা নট স্ট্রেচড অবস্থায় থাকে, যখন হচ্ছে আস্তে আস্তে মূত্র জমা হতে থাকে তখন হচ্ছে সেটা স্ট্রেচড অবস্থায় হয়ে যায়, এবং হচ্ছে কি আস্তে আস্তে তার ধারণ ক্ষমতা ক্যাপাসিটিটা বাড়ায়। তো পার্ট অফ ইউরেথ্রা, ইউরেটার অ্যান্ড ইউরিনারি ব্লাডার এবং রেনাল ক্যালিক্স এবং পেলভিসেও হচ্ছে মাঝে মাঝে এই টাইপের ট্রানজিশনাল এপিথেলিয়ামটা দেখা যায়। আর আমাদের আরেকটা বডি মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা অংশ হচ্ছে গিয়ে ইউটেরাস, সেটাও কিন্তু হচ্ছে সংকোচন প্রসারণক্ষম একটা, জানি যে বেবি আসলে হচ্ছে গিয়ে সেটা প্রসারিত হয়ে যায়। তো সেই অঙ্গতেও মাঝে মাঝে হচ্ছে গিয়ে ট্রানজিশনাল এপিথেলিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফাংশনস হচ্ছে গিয়ে প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন অফ সলিউট ফ্রম ইউরিন, যেহেতু এটা ইউরিনারি ব্লাডারে আছে তাহলে এখানে এসে ইউরিন জমা হচ্ছে, এবং যে ইউরিনের মধ্যে যে সলিউডগুলো আছে আমরা জানি যে কিডনি থেকে বেশ পিউরিফাইড হয়ে ফিল্ট্রেট হয়েই কিন্তু হচ্ছে ইউরিনটা এসে জমা হয়। তারপরেও ইউরিন থেকে যাতে সলিডগুলো রিঅ্যাবজর্ব না হয়ে যায় সেজন্য সেটা হচ্ছে প্রিভেন্ট করে। এবং অ্যালাউ ফ্রি ডিস্টেনশন অ্যান্ড কন্ট্রাকশন, আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে সংকোচন প্রসারণক্ষম, এবং সে কিন্তু তার চাহিদা অনুযায়ী সংকোচন প্রসারিত হচ্ছে। যেমন যখন ইউরিন এসে জমা হবে আস্তে আস্তে তখন সে প্রসারিত হয়ে যাবে, যখন হচ্ছে ইউরিন থাকবে না তখন সে সংকুচিত অবস্থায় থাকবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো। আমি নিজেও এ ব্যাপারে শিক্ষানবিশ, আমি নিজেও এখনো শিখছি, জানছি। তো আমার বলার মধ্যে জানার মধ্যে ভুল থাকতে পারে, কিছু সংশোধনের প্রয়োজন থাকতে পারে। সবাইকে বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য, এবং যে কোনো ধরনের সাজেশন এবং অ্যাডভাইস অবশ্যই কমেন্ট করে দিলে অনেক খুশি হব। আমি আশা করি সবাই অনেক বেশি উপকৃত হবেন এই ভিডিওটি দেখে। থ্যাংক ইউ সো মাচ।